গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় ক্ষমতাসীন বিএনপির সমালোচনা করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শপথ গ্রহণ না করাকে জুলাইয়ের অপমান আখ্যা দিয়ে তিনি বলেছেন, জুলাই না হলে তারেক রহমান কি প্রধানমন্ত্রী, আমি কি বিরোধী দলীয় নেতা হতে পারতাম। সংবিধান নিয়েও কথা বলছিলেন। সংবিধান সংস্কার করার কথা উঠেছিল 5 আগস্টের পরে। সংবিধান পুনরায় নতুন করে লেখা হবে কিনা, এই সংবিধান চলবে কিনা, অনেক কথা আমরা 5 আগস্টের পর শুনেছি। কি হলো আসলে শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত তো আমরা সেই সংবিধান সংস্কারের নামেই আমরা গণভোটে গেলাম। এটা তো এমনি এমনি হয় নাই। 8 মাস ধরে মানে দৌড়াদৌড়ি কইরে তারপর আমরা গণভোটে গেলাম। এটা তো সংবিধান সংস্কার করার জন্যেই। এখন যদি ইভেন আপনার এই ক্ষমতাসীন যে দল আজকে, তাদের চেয়ারম্যানও তো বলছে গণভোটে হাতে ভোট দিবে। আমি তো মনে করি তারপরেই গণভোট জয়যুক্ত হয়েছে। আপনার ভোট নিয়ে যেটা বললো যে এক জায়গায় বেশি কাস্ট হয়েছে, এটা সরকারের ব্যাপার, কি নির্বাচন, সেই বিতর্ক তো আছেই। সেটার জন্য তো সব কিছু থেমে যায়নি। নির্বাচন হয়েছে, নির্বাচনের ফলাফল হয়েছে, এগুলো নিয়ে এখন আমাদের কোনো কোশ্চেন নেই। এগুলো নিয়ে যা বলার আমরা আগে বলছি, নির্বাচনের আগে বলে দিছি, সেটা অন্য কথা। কিন্তু আপনি যেহেতু হায়ের পক্ষে সবচেয়ে বেশি বড় দল যিনি জয়লাভ করে 2/3 মেজরিটি নিচ্ছেন, তাদের চেয়ারম্যানও তো হাতে ভোট দিতে বলছেন। হাঁকে জয়যুক্ত, এবং যেভাবে ধানের শীষে আপনারা ভোট দিবেন, একইভাবে গণভোটকে হাতে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তাহলে তো ওনাদের ডিজায়ার মোতাবেকই তো এই গণভোট জয়যুক্ত হয়েছে। তা জয়যুক্ত যদি হয়ে থাকে, তাহলে এটা এখন আমি তো একটু আগেই আপনাকে বললাম, আইনে কি না আছে নাই বড় কথা না। আইন মানলে আইনও তো আমি বললাম, আইন বললো তো আমি এই সংবিধান মোতাবেক আপনার 2024 29 নির্বাচন হওয়ার কথা। 2026 তো কোনোভাবে নির্বাচন নাই। সংসদ ভেঙে যাওয়ার পর সর্বোচ্চ 7ই ফেব্রুয়ারি 2025 মধ্যে 180 দিনের মধ্যে যদি নির্বাচন হয়, সেটা তো হয় নাই। তাহলে আমরা তো কোনো দিকেই নাই। আমরা আসি কিসে এখন? আমরা তো কিভাবে আসি? এই যে কোনো কিছুতে নাই, আমাদের মতে আমরা চলে যাচ্ছি আইন বানাইয়া। এখন হচ্ছে তো, নির্বাচন হইল, সরকার গঠন হইল। এখন এই যে গণভোটের যে ফলাফলটা, আমি যদি সিম্পল অন্য লজিকে আসি, আপনাকে যদি অন্য লজিকে আসি, সেই লজিকটা কি, যে ধরেন এই গণভোট মোতাবেক, বাদ দিলাম সব কিছু, গণভোট মোতাবেক যদি সংবিধানটা সংস্কার হয়ে যায়, উপর কক্ষ নিচের কক্ষ, কে কয় টার্ম থাকতে পারবেন না, এই যা যা আছে সব যদি হয়ে যায়, আপনি আমার সিম্পল বলেন তো, দেশের কি ক্ষতি হবে এতে? দেশের কোনো ক্ষতি নাই। জনগণের কি ক্ষতি হবে? সাধারণ জনগণের কোনো ক্ষতি নাই। তাহলে ক্ষতিটা হবে কার? আপনি 70 অনুচ্ছেদ বাতিল করবেন, ভালো কথা, কিন্তু আমি গণভোটের আলোকে যদি সংস্কারটা হয়ে যায়, নতুন সংবিধান, নতুন তো না, সংশোধিত সংবিধান হয়ে যায়, তাহলে ক্ষতিটা হবে কার? সেই জায়গাটায় যেতে হবে। জনগণের উপকার হবে, রাষ্ট্রের ক্ষতি হবে না, আন্তর্জাতিকভাবে কোনো ক্ষতি হবে না, সিম্পল আভ্যন্তরীণ বিষয়। তাহলে আমার করতে দোষ কি? যেটাই জনগণের উপকার নিহিত, জনগণের ক্ষতি নিহিত নাই, রাষ্ট্রের ক্ষতি নিহিত নাই। এখন যদি শুধু আমার ক্ষতি চিন্তা করি, আমি তার জন্য না করি, তাহলে তো আমি আমারটা দেখলাম, রাষ্ট্র দেখলাম না, রাষ্ট্রের জনগণ দেখলাম না। এতে কনক্লুশন দাঁড়াবে ওইটাই, যে দিন শেষে 24শে জুলাই 24-এর যে আন্দোলন হয়েছে, প্রাণগুলা অহেতুক দেওয়া হইল, এবং আলটিমেটলি আমরা সেই সাবেক জায়গায় ফেরত যাচ্ছি। কারণ যে সংস্কারের কথা বলা হয়েছে, এইটা আছে গণভোটের আবরণে। যে এটা যদি না হয়, আপনি বাদ দিয়ে রাখেন, তাহলে আপনার আমার মতো আমি করে নিব, এটাই নিয়ম, এভাবেই চলে আসছে, সামনে হয়তো আমরা সেভাবে চলবো। এখন প্রশ্ন হচ্ছে, সেটা চলতে পারবে কি পারবে না? বিরোধী দল আছে, তারা কি করবে, পার্লামেন্টে কি করবে, কিভাবে আর্গুমেন্ট হবে, টাইম ইজ দ্য বেস্ট জাজ। শরীফ ভাই, আপনার কাছে আবারও আসতে চাই। এবার একটু অন্য বিষয়ে আমরা যেতে চাই। রোজা শুরু হয়ে গেছে, কিন্তু বাজারে আমরা রোজা শুরু হওয়ার কয়েকদিন আগে থেকেই দেখছি যে জিনিসপত্রের দাম বেড়েছে। লেবু নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, হালি 100 টাকার উপরে, সেটি এখনো নামেনি। আজকে সবগুলো সংবাদ মাধ্যমের আমি দেখেছি যে বাজারটি একটি বড় জায়গা ছিল। কি আপনার কাছে আসলে কি আমার কাছে বলবো, যেটা জানতে মনে হয় চাওয়া যে প্রতি রোজা আমাদের আসলেই আমাদের দেশের মানুষ, এক শ্রেণীর মানুষের সীমাহীন লোভ, স্বল্প সময়ের মধ্যে আমি ধনী হতে চাই। 150 টাকায় হালি বিক্রি করছে কিন্তু চোরকে কি লেবুর আপনি হালি। ধর্মের কাহিনী শোনাতে আমি পারবেন? আমি ওই জায়গাটায় বলি আপনাকে, একটা দেশ অনবরত
তার নাগরিকদের পাছার উপরে বেতের বাড়ি দিয়ে রাষ্ট্র চালানো যায় না। আপনাকে কখনো কখনো সভ্য হতে হয়, কোথাও কোথাও আপনাকে মানবিক হতে হয়। আমরা মানুষের জন্য রক্ত দেই না, আমরা তো রক্ত বিক্রি করি না। যখন শুনি একজন মানুষ মুমূর্ষ, তার কাছে ছুটে যায় জীবন বাঁচাতে, এটা আমাকে কেউ পুলিশ দিয়ে নিয়ে যায় না, এটি আমার ভেতরের কতগুলো বোধ আমাকে সেখানে নিয়ে যায়। আপনি আপনার দেশে আমি একমত হবেন, এই যে কাজগুলো করছে এর মধ্যে একটা বিরাট অংশ সন্ধ্যাবেলায় তিনি ধার্মিক এই পরিচয়টা দেবেন, যিনি 30 টাকার লেবু রোজাদারকে সামনে পেয়ে ধর্মের সমস্ত বিধিবিধান, তার যে বিশ্বাস, তার যতটুকু জানা বোঝা সব উপেক্ষা করে, না, শুধু লেবু নয়, একটি আমি বললাম, একটি উদাহরণ পণ্যের হিসাবে কথা, বললাম। সমস্ত পণ্য। আমার এর ভেতর থেকে আপনি শিখছেন সবার উপরে মুনাফা সত্য, তাহার উপরে নাই। আপনার সামাজিক বিবেক, বোধ, বিবেচনা, ধর্ম, বিশ্বাস সবকিছুর উপরে হচ্ছে মুনাফা। তার জন্য আপনি আপনার জীবন দিয়ে দিতে পারেন, এক। দ্বিতীয়ত, সরকার কতটুকু কি করতে পারে, সরকারের কতগুলো ভূমিকা থাকার আছে, সরকার রাখতে পারে। কিন্তু মাত্র 2 দিন আগে তার যে সরকারটা সর্বশেষ দায়িত্ব নিয়েছে, মাত্র নিয়েছে, তাদের কাছ থেকে আমি এই মুহূর্তে বলতে পারি না যে আপনি এই কাজগুলো কেন করেননি। তবে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর প্রথম যে রোজা, মনে থাকার কথা, তিনি বেশ কতগুলো জায়গায় সফলতা দেখিয়েছিলেন। আমি আশা করব যে এই সরকার একটা রাজনৈতিক সরকার, তার তুলনামূলকভাবে তার গ্রহণযোগ্যতা, তার নেটওয়ার্ক, তার অভিজ্ঞতা, আবার তার কিছু কাজের বিতর্ক সবগুলোই আছে। সুতরাং তারা একটা চেষ্টাটা করবেন। আর আমরা যারা নাগরিক হিসাবে আমাদেরও একটু কোথাও কোথাও একটু সচেতন হওয়া দরকার। লেবুর দাম বেড়েছে, আমি একসঙ্গে 15টা লেবু আমার কেনার প্রয়োজন নেই। আমি এই সুযোগে সয়াবিনের দাম বাড়তে পারে বলে আমি জি, শরীফ ভাই, 1 মণ সয়াবিন তেল কিনে ঘরের মধ্যে স্টক করার কোনো প্রয়োজন এটি খুব বাজে একটি এখানেও যেন প্রবণতা একটু যে সংযম, দাম বেড়ে গেলে সেই পণ্যটির সেই দিকে আমরা পণ্যটি ঘরে বেশি নিয়ে ঝাঁপিয়ে পড়ি সব আর জমিয়ে কি। রাখবো। আর জি, শেষ করব। রাকিব ভাইকে আমার দিয়ে এই যে ব্যাপারে বাজার- সিম্পল বক্তব্য, গোলায় দাম কত, খোলা বাজারে দাম কত, কেন হচ্ছে একটু গবেষণা করা দরকার, দেখা দরকার। এটা খুব কঠিন কাজ না। পুরোটা পথ ধরে সিন্ডিকেট ভাঙতে পারলে লেবুর দাম কমবে, ভাঙতে না পারলে কমবে না। ভেরি সিম্পল। এখন রাজনৈতিক সরকার আসছে, তারা ইতিমধ্যে আমরা দেখছি এক একজনে বলছে কোনো সিন্ডিকেট থাকবে না। আমরা দেখতে চাই, এখনই মন্তব্য করতে চাই না, দেখি সিন্ডিকেট ভাঙে কিনা। গোলায় দাম কত আর বাজারে দাম কত পার্থক্য হলে বা টাকাটা বাড়লো কিভাবে, এই মাঝখানে সব সিন্ডিকেট। যদি ভাঙতে না পারে, অতীত সরকারের যে দোষ দেওয়া হয়েছে সেগুলো, এই সিন্ডিকেটের মধ্যে আসলে কারা থাকে? যারাই থাকুক দায়িত্ব সরকারের। সুতরাং সরকারকে যদি এই সিন্ডিকেট রাজনৈতিক সহযোগিতা ছাড়া এটি সম্ভব না। এবং এই সরকার যদি এই সিন্ডিকেট ভাঙতে না পারে, রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে, তাহলে অতীতের যে যত আমরা হেনস্থ, সেটার দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। যেটা ভাঙা সম্ভব না, বলতে হবে, খালি মুখে বললে হবে না। কারণ বাজারে দাম কত, গোলায় দাম কত, এই পার্থক্য কেন, এটার দায়িত্ব সরকারের, এবং কেন হয় এটাকে রোধ করতে হবে সরকারের। শরীফ ভাইকে দিয়ে শুরু করতে চাই এবার। শরীফ ভাই, গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় ক্ষমতাসীন বিএনপির সমালোচনা করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শপথ গ্রহণ না করাকে জুলাইয়ের অপমান আখ্যা দিয়ে তিনি বলেছেন, জুলাই না হলে তারেক রহমান কি প্রধানমন্ত্রী, আমি কি বিরোধী দলীয় নেতা হতে পারতাম। অপমান বলেছেন। ধন্যবাদ। জুলাই নিয়ে 3টা মত আছে। একটা অংশ আছে যারা জুলাইকে অস্বীকার করে, জুলাইকে ধার কাছে আসতে দেয় না। আর একটা অংশ আছে যারা জুলাইয়ের প্রকৃত যে প্রত্যাশা সেটি পূরণ হোক সেটি চায়। আর একটা অংশ আছে যারা হচ্ছে জুলাই ব্যাপারী, জুলাইকে হাটে ঘাটে মাঠে বিক্রি করে। কারা? গত 1.5 বছরে বিক্রি হয়েছে জুলাই নানাভাবে। আপনার যখন প্রয়োজন হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে ব্যবহার করত, আর এখন আপনি দেখবেন যখন প্রয়োজন হচ্ছে তখন জুলাইটাকে ব্যবহার করছেন, সংস্কারটাকে তখন ব্যবহার করছেন। আপনি যখন পার্লামেন্টে নমিনেশন দিবেন তখন জুলাইয়ের প্রস্তাবনা আপনার প্রয়োজন হচ্ছে না, কিন্তু যখন বার্গেনিং করবেন তখন আপনি বারবার জুলাইকে সামনে নিয়ে আসছেন। বাংলাদেশে আপনি স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের বিএনপির যে ক্ষমতা, তার যে জনপ্রিয়তা, তার যে সাংগঠনিক শক্তি, এটি অন্য কোনো রাজনৈতিক দলের হলে 1.5 বছর আগে নির্বাচন হয়ে যেত। বিএনপি সংস্কার চেয়েছে, 31 দফা নিয়ে এসেছে, তখন পর্যন্ত বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়নি। আমরা এখন
বারবার চেষ্টা করি বিএনপিকে সংস্কারের শত্রু এটি প্রমাণ করার জন্য। বাংলাদেশে বারবার চেষ্টা করি এইখানে ওই কি বলে, এখানে যারা বামরা আছে এরা হলো আওয়ামী লীগের সাথে ছিল, তাদের কর্মীরা মারা গেছে। এইখানকার শুদ্ধ শক্তি কারা? শুদ্ধ শক্তি হচ্ছে আমরা। বিএনপি খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, আমরা শুদ্ধ শক্তি। জামাত তার বট বাহিনী সেই ঠিক করে দিচ্ছে যে এইখানকার কাকে কাকে সার্টিফিকেট দেওয়া যায়। জুলাই ভাই সার্টিফিকেট, বট বাহিনী কারা আসে? এই যে সোশ্যাল মিডিয়াতে নারী থেকে শুরু করে শিশুর থেকে শুরু করে ভিন্ন মতের হলে, প্রতিপক্ষের হলে অশ্রাব্য ভাষায় যাদেরকে গালাগালি করে, যারা আমরা গালাগালি বিভিন্ন করে, পক্ষের দেখি, এবং কোনো দিকে একটু বেশি, কোনো দিকে এবং কম। যাদের আচার আচরণে অতিষ্ঠ হয়ে জামাতের আমির নিজেও, এই ভদ্রলোক একাধিকবার বলেছেন এই আচরণগুলো বন্ধ করার জন্য। আমি ওই অংশে যাচ্ছি না। জি। আমি যেটা আপনি এখন দেখবেন এই যে আলোচনাটা না, কালকে আপনি ইউটিউবে দেখবেন অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, মতের অমিল হলেই গালাগালি। এবং এটার যে ইম্প্যাক্ট আছে, এই যে ভোটে তারও যে ইম্প্যাক্ট আছে, এটা এরা এখনো ধারণা করে না। বিএনপি কি করবে না করবে এটা বিএনপির ব্যাপার। তবে পাবলিকের ম্যান্ডেট বিএনপি পেয়েছে। গণভোটের শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য প্রশ্ন জন্ম দিয়েছে গণভোট। আপনি সংবিধান অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না। আমি তো আপনাকে জিজ্ঞেস করব যে এই রকমের আধা কাঁচরা সংবিধান নিয়ে আপনি এই পর্যন্ত কেন এসেছেন? আপনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনি সেই সময় সংবিধান বাতিল করেননি কেন? আপনি সংবিধানের যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন। আর তার ভিতর থেকে যদি সংকট তৈরি হয়, আপনি বাইরে এসে বলবেন কেউ কথা রাখেনি। তো আপনিও তো কথা রাখেননি। কথা কে কে রাখেনি? আমরা যদি একজন একজন দেখি, কেউ তো কথা রাখেনি। এই যে অনৈক্য, জুলাইয়ের যে অনৈক্যগুলো তৈরি করলেন, কেন, কি কারণে? আপনি উদীচী অফিসে আগুন দিতে হয় কেন? উদীচীতে এই গণ অভ্যুত্থানের কারফিউ ভাঙ্গা প্রথম সাংস্কৃতিক সংগঠন, কেন প্রথম আলোতে আপনি আগুন দিবেন? কেন ডেইলি স্টারে আপনি আগুন দিয়েছেন? ডেইলি স্টার প্রথম আলো কি এই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল না? আপনার কর্মীরা গিয়ে আগুন দিয়েছে, এই কাজগুলো আপনারা করিয়েছেন। এখন এসে বলছেন বিএনপি কিন্তু বিশ্বাসঘাতকতা করছে। আরে প্রথম দিন থেকে বিশ্বাসঘাতকতা কে করলো এই গণ অভ্যুত্থানের সাথে? প্রত্যেকটা মানুষকে ধরে ধরে ট্যাগ করে করে আপনি তাকে ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের দালাল। যেই আপনার পক্ষে নাই সে হলো ফ্যাসিবাদের দালাল। আপনি এই পক্ষের শক্তিকে বিভক্ত করেছেন। আপনি গণভোটে সরকার অংশ নিতে পারে না। নির্বাচন কমিশন, কোন নির্বাচন কমিশন? শেখ হাসিনার নির্বাচন কমিশন না। এই গণঅভ্যুত্থানের ভেতর থেকে যে কমিশন গঠিত হয়েছে সেই বলছে যে সরকার এই প্রচারণা চালাতে পারে না। আপনি কেন চালিয়েছেন? সরকার এটি চালাতে পারেন, এটি দণ্ডনীয় অপরাধ। এটি তো আওয়ামী লীগের ইলেকশন কমিশন তো বলেনি। এই গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে গঠিত যে ইলেকশন কমিশন, আপনার এক জেলায় টোটাল যে ভোটার, গণভোটে তার থেকে 1.5 গুণ বেশি ভোট পড়ে। হা ভোট কোথা থেকে আসে? জি। শরীফ ভাই, আপনার কাছে আবারও আসবো প্রশ্ন